পারফর্মার এক জিনিস আর শিল্পী হচ্ছে আরেক জিনিস। যত দিন যাচ্ছে তত অভিনয় আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমি পৃথিবী বিখ্যাত অভিনেতা হলেও কোনো লাভ নেই আমার যদি কাজ না থাকে। আমি একজন জিনিয়াস, কেউ মানুক না মানুক। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সকলের পছন্দের অভিনেতা এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গরম, এই গরমে আসলে কতটুকু ভালো থাকতে পারছেন? গরমের সময় তো গরম হবেই, তো এটা তো মেনে নিতেই হবে। সেই হিসেবে যতটুকু ভালো থাকা যায় তার চেষ্টা করছি। সম্প্রতি বৈশাখী উৎসব উদযাপন করলেন। আমরা কিন্তু আসলে দেখেছি যে এত সুশৃঙ্খলভাবে আপনাদের আয়োজনটা সম্পন্ন হয়েছে। যদি এই আয়োজনটা নিয়ে একটু কিছু বলেন। সেটা আমি বুঝতে পারছি এখন হাসপাতালে ডাক্তারের চেম্বারে দৌড়াদৌড়ি করতে করতে, কারণ এই প্রোগ্রাম করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। এখন নানান রকম টেস্ট ট্রিটমেন্ট করতে হচ্ছে। তবে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা যে আয়োজনটা করতে চেয়েছি, হাজার শিল্পীর মিলন, সেটা করতে সক্ষম হয়েছি। মানে অসংখ্য শিল্পী এসছেন, নবীন প্রবীণ সকলেই এসছেন, আনন্দ করেছেন, মানে আড্ডা দিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন। মানে বৈশাখী উৎসব বলতে যা বোঝায় তা সব কিছুই করতে পেরেছেন। এটাই হচ্ছে মানে আমাদের সান্ত্বনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে আমরা দেখলাম যে অভিনয় শিল্পী সংঘের যে বৈশাখী উৎসবটা বেশ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা শেষ করে আসলেন। পরিকল্পনাটা আসলে যদি সঠিক হয় এবং কাজগুলো কার কী কাজ সেটা যদি সঠিকভাবে ভাগ করে দেয়া যায়, এবং এখানে কেউ বড় কেউ ছোট নয়, আমরা সবাই যে সমান, সবাই যে এক, এই বিষয়টা যদি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা ভালোবাসা থাকলে অনেক কিছুই ওভারকাম করা সম্ভব। আমাদের কোটি কোটি টাকা নেই, আমাদের সামর্থ্য খুবই সীমিত। আসলে ভালোবাসা দিয়ে, চেষ্টা দিয়ে এবং সবাই মিলে আসলে কাজ করলে যে কোনো কিছুই আসলে ভালো হতে মানে ভালো হওয়া সম্ভব। আপনাদের এই আয়োজনে কিন্তু আমরা দেখেছি আসলে অনেককেই সম্মাননা দিয়েছেন। একটা পর্যায়ে গিয়ে দেখেছি আপনি বেশ আবেগী হয়ে পড়েছিলেন। একটু জানতে চাইবো সেইটার ঘটনাটা। যেটা হচ্ছে যে সাধারণ মানে আমাদের তো তিনটা ভাগ ছিল। প্রথমে ছিল সাধারণ সভা, তারপর সম্মাননা প্রদান, এবং তারপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সাধারণ সভায় যেটা হয় যে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করতে হয়। তো সেইখানে প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে মানে আমরা অবশেষে বাংলাদেশে অভিনয় শিল্পীদের জন্য একটি জায়গা হয়েছে। আমাদের একটা নিজস্ব জায়গা এখন আছে, সামনে সেখানে হয়তো ভবন হবে। এই জায়গাটা আমরা পেয়েছি, এবং এটির পেছনে যে আমাদের কি পরিমাণ কষ্ট, স্বপ্ন, ত্যাগ, তিতিক্ষা, দৌড়াদৌড়ি, এমন কোনো জায়গা নেই যে যেখানে আমি যাইনি, আমরা যাইনি। তো সেই জায়গা থেকে এটা প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্য প্রত্যাশিত ছিল। মানে আমি এত বেশি আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম যে আমি আসলে তখন বলতে পারছিলাম না। তখন আমি আমাদের সভাপতি নাসিম ভাইকে আহ্বান করি যে, নাসিম ভাই আসেন, আপনি এই ঘোষণাটা দেন। তো আমি আসলে কথা বলতে পারছিলাম না, কারণ বাংলাদেশের ইতিহাসে আজকে 53-54 বছর পর এই প্রথম অভিনয় শিল্পীদের জন্য একটা জায়গা হলো। এটি খুব সাধারণ ঘটনা নয়। এটি আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় ঘটনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন কিভাবে ভাবছেন বা সেটা নিয়ে আসলে কি প্ল্যান করছেন? তো আমাদের স্বপ্ন হচ্ছে অ্যাক্টার্স হোম। মানে আমাদের অ্যাক্টার্স হোমে কি থাকবে? আমাদের অ্যাক্টার্স হোমে থাকবে অ্যাক্টার্স ওল্ড হোম। ওল্ড হোমের পাশে থাকবে একটি শিশু কিশোরদের জন্য স্কুল, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে ন্যাশনাল কারিকুলামে শিক্ষাদান করা হবে, যাতে আমাদের আগামীর প্রজন্ম একজন সংস্কৃতি মনস্ক সুনাগরিক হয়ে বেড়ে উঠতে পারে। সেখানে আমাদের বড়দের জন্য থাকবে হচ্ছে অ্যাক্টিং স্কুল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে, যেখানে দেশের এবং বিদেশের সমস্ত বিখ্যাত অভিনেতা এবং শিক্ষকরা এসে শিক্ষাদান করবে। এরকম একটি জায়গায় পৌঁছতে চাই। আমাদের একটা অডিও ভিজুয়াল লাইব্রেরি থাকবে, আমাদের একটা জিমনেশিয়াম থাকবে, একটা সুইমিং পুল থাকবে। শুধু মানসিক গড়ন তো না, সেই সঙ্গে শরীরটাকেও সুস্থ রাখাটা খুব জরুরি। এবং আমরা একটা অডিটোরিয়াম করতে চাই, একটা সিনেমা হল করতে চাই, যে সিনেমা হলে যেই সিনেমাগুলো হল পায় না, সাহিত্য নির্ভর সিনেমা, মুক্তিযুদ্ধের সিনেমা, এবং পৃথিবীর সমস্ত বিখ্যাত ধ্রুপদী চলচ্চিত্রগুলো, যেগুলো বাণিজ্যিকভাবে আসলে ওইভাবে হলগুলো চালাতে চায় না, সেই সব সিনেমাগুলো প্রতিনিয়ত সেইখানে চলবে। আমরা একটা মুক্ত মঞ্চ করতে চাই। সেই মুক্ত মঞ্চে বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক সংগঠন
নাটক, গান, নৃত্য, আবৃত্তি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে। সোজা কথা, আমরা একটা মানে কালচারাল পার্ক বা সাংস্কৃতিক বলয় তৈরি করতে চাই, যেটাকে ঘিরে মানে আমি স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি যে হয়তো এই অ্যাক্টরস হোমকে ঘিরেই হয়তো একটা আগামীর সাংস্কৃতিক বিপ্লব যার সূচনা হতে পারে। মানে এরকম একটি সাংস্কৃতিক বলয় আমরা তৈরি করতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে আসলে অভিনয় শিল্পী তৈরি করবেন বা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য যে প্রয়াস আপনাদের, আসলে কি অভিনয় শিল্পী তৈরি হচ্ছে? শিল্পী হওয়া তো অনেক অনেক কঠিন একটা পথ। মানে আমি নিজেও এখনও বলতে পারি না যে আমি প্রকৃত শিল্পী হয়ে উঠতে পেরেছি কিনা। আমি শিল্পী হওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর সময় বলবে, বা আমি যখন থাকবো না তখন আগামী প্রজন্ম বলবে, আগামীর মানুষরা বলবে আমি আসলে শিল্পী ছিলাম না, নাকি নিছকই একজন অভিনেতা বা পারফর্মার ছিলাম। পারফর্মার এক জিনিস আর শিল্পী হচ্ছে আরেক জিনিস। শিল্পী হওয়া তো খুব সহজ নয়, সেক্ষেত্রে শিল্পীর সংখ্যা তো একটু কম হবেই। তবে আমি চাই যে অসংখ্য মানুষ শিল্পের পথে হাঁটুক, শিল্পী হয়ে উঠবার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাক। তাতে শিল্পী হয়ে উঠতে পারলো কি না তাতে খুব বেশি কিছু যায় আসে না, কিন্তু এই চর্চাটা, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়াটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক বড় ব্যাপার। অভিনয় শিল্পীদের জন্য ভাবছেন, ইন্ডাস্ট্রির কি হবে সেটা নিয়ে ভাবছেন, নিজের জন্য কখনো ভাবার সময় পেয়েছেন? নিজেকে নিয়ে তো ভাবি, অনেক কিছুই ভাবি। তো উৎপল দত্তের নাটকের সংলাপের মতো বলতে হয় যে আমি একজন জিনিয়াস, কেউ মানুক না মানুক। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনাকে আমরা বহু চরিত্রে পর্দায় দেখেছি। আসলে সামনে আপনাকে আমরা আর ভিন্নভাবে পাবো কিনা, বা আপনি আপনার ক্যারিয়ারটাকে কিভাবে দেখতে চান? প্রথমত আমি অভিনয়টা করি আমার নিজের জন্য। প্রথমত মানে আমি অভিনয়টা ভালোবেসে করি। আমার এই কাজটি দর্শকের সঙ্গে সম্পৃক্ত। মানে আমি সবসময় চেয়েছি আমার মনটাকে প্রাধান্য দিতে। আমার মন যা চেয়েছে, মন যা টেনেছে সেই ধরনের কাজ করতে। একটু আগেই ফারুককে বলছিলাম যে এমন একটি নাটকের নাম বলেছে আমাকে, আমি বলেছি যে এই নাটকে আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। তুমি নাম পরিবর্তন করো, একই গল্পে আমি অভিনয় করতে রাজি আছি, কিন্তু এই নামে কোনো নাটকে আমি অভিনয় করতে রাজি না। তো প্রথমত আসলে আমি নিজের জন্য অভিনয় করি। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমার অভিনয়টা দর্শকের কাছে পৌঁছলে, দর্শক যদি ভালো লাগে, দর্শকের থ্যাংক ইউ ভেরি মাচ। খারাপ লাগলে বা কোনো কিছুই যদি না লাগে তখন আমার একটু মন খারাপ হয়। ভাবি যে আচ্ছা ঠিক আছে, তার পরের কাজটা হয়তো আরেকটু মন দিয়ে আরও ভালোভাবে যদি করা যায়। আর অভিনয় তো আসলে পরনির্ভরশীল শিল্প। মানে আমি যত অসাধারণ অভিনেতা হই না কেন, আমাকে তাকিয়ে থাকতে হয় কবে একটি ভালো বাজেটে একজন ভালো ডিরেক্টর একটি ভালো চরিত্রে আমাকে নেবেন, আমি অভিনয়টা করব। আমি পৃথিবী বিখ্যাত অভিনেতা হলেও কোনো লাভ নেই আমার যদি কাজ না থাকে। এখন তো আমাদের অনেকেই টলিউডে কাজ করছে বা আর বাইরের কাজের ক্ষেত্রে বেশ উৎসাহী হচ্ছে, কারণ আমরা কিন্তু দেখছি যে এখন বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালেও আমাদের দেশের শিল্পীরা সম্মানিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আন্তর্জাতিক অঙ্গনেও কোনো কাজের প্ল্যান আছে কিনা, বা এই ধরনের কোনো প্রস্তুতি আপনার আছে কিনা? আমি তো যে কোনো চরিত্রে অভিনয় করবার জন্য প্রস্তুত আছি। দেশের গণ্ডি পেরিয়ে কাজ হয়তো হয়ে যাবে, তো সেটা সময় বলবে। তবে একটি চরিত্রের জন্য বা অভিনয়ের জন্য আমি তো প্রস্তুত আছি। আপনার দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? আক্ষেপ নেই। কিছু ব্যর্থতা আছে, কিছু না পাওয়া আছে, কিছু ত্রুটি আছে। মানে আমি সবসময় নিজের ত্রুটিগুলো খুঁজে বের করবার চেষ্টা করি। মানে আমি একটা ডায়েরি মেনটেন করি, সেখানে দেখলাম যে আমার অভিনয় করতে এই সমস্যাটা হচ্ছে, সেটা আমি লিখে ফেলি। লেখার পর আমি সেটা কীভাবে রিকভার করা যায়, ঠিক করা যায় সেই চর্চাটা করি। সেটা ঠিক হয়ে গেলে তখন আবার কেটে দিই, ততক্ষণ আবার 4-5টা পয়েন্ট যুক্ত হয়। তো এইভাবে মানে কাটাকাটি, নতুন লিখি আর কাটি হেভি চলছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যত দিন যাচ্ছে তত অভিনয় আমার কাছে কঠিন মনে হচ্ছে। আগে এত কঠিন মনে হতো না, কিন্তু বিগত কয়েক বছর ধরে অভিনয় আমার কাছে ভীষণ কঠিন মনে হয়।
এখন কিন্তু ইউটিউব বেস নাটক অনেক বেশি হচ্ছে বা ইউটিউবের জন্য নাটক বেশি করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা দেখি একক নাটকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং কি অনেকেই কাজ করছে, অনেকেই ভালো কাজ করছে। আমাদের অনেক সিনিয়র শিল্পীরাও কিন্তু আসলে এখন একক নাটকে খুব বেশি দেখতে পাচ্ছি আমরা। সেই জায়গা থেকে আমি অনেক সময় অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে যখন কথা বলেছি তারা একটা আক্ষেপের কথা বলেছে যে অনেক সময় টাকার জন্য আমরা এমন অনেক কাজ করে ফেলেছি যেটা এখন গিল্টি ফিল করি যে এই ধরনের কাজ আমাদের করা উচিত হয়নি বা এই ধরনের গল্পে আমাদের কাজ করাটা ঠিক হয়নি। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে এখন অনেকেই গল্প বেছে কাজ করার চেষ্টা করছে এবং কি শিল্পের মান যাতে বাড়ে সেই দিকটাতে ফোকাস করার চেষ্টা করছে। তো এইটা আরও কীভাবে সচেতনতা বাড়ানো যায় এবং এই একক নাটক যেগুলো হচ্ছে আমরা বেশিরভাগই দেখছি যে আসলে অনেক চটকদার নাটক বা চটকদার গল্পে বা একটু মানে সহজেই দর্শক গ্রহণ করবে এই ধরনের কিছুতে হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আসলে আমাদের সচেতনতা কিভাবে হওয়া উচিত? তো মানে সচেতন আসলে কাকে করব, মানে কাকে হতে বলবো, যেটা হচ্ছে যে সবসময় স্থূল কাজ ছিল, ভাড়ামি ছিল, কমেডি ছিল। কমেডি তো অনেক কঠিন কাজ, ভাড়ামি তো যুগে যুগে কালে কালে সারা পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিতে আছে। তো সেগুলো কিছু মানুষ করবেন, তারা জনপ্রিয় হবেন, আবার সুস্থ ধারার বা মূল ধারার যদি বলি বা অথবা চিন্তাশীল মননশীল বা আমি জানি না মানে এটাকে কি সংজ্ঞা দেয়া যায়, মানে ভালো কাজের সংজ্ঞা আসলে কি, মানে যে খুব স্থূল একটি কাজ করছে তার কাছে তো মনে হচ্ছে এটা খুব ভালো কাজ, মানে ভালো বিষয়টা তো আপেক্ষিক। তো সেই জায়গা থেকে যেই কাজ মানে আমি সবসময় যেটা ভাবি আর কি, যেই কাজ আমাদের মানুষের জন্য সমাজের জন্য অমঙ্গল বয়ে আনবে না, খারাপ কোনো প্রভাব ফেলবে না, সেই কাজগুলোকে অ্যাটলিস্ট আমি ভালো কাজ বা করা যেতে পারে এরকম কাজ মনে করি। নির্মাণ কেমন হলো, বাজেট 2 লাখ টাকা না 5 লাখ টাকা সেটার উপরে ডিপেন্ড করে নির্মাণের কোয়ালিটি, কিন্তু কন্টেন্টের জায়গা থেকে আমার সমাজের জন্য মানুষের জন্য ক্ষতিকর নয়, উপকারী হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ক্ষতিকর নয় এমন কন্টেন্ট এমন গল্পে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। আপনার সাথে দীর্ঘক্ষণ আড্ডা দিলাম, বিভিন্ন বিষয় আসলে আমরা আলোচনা করলাম। আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। প্রিয় দর্শক, আমি অভিনয় করি, আমি অভিনেতা, আপনারা আছেন বলেই আমরা অভিনয় করি এবং করে যাচ্ছি। আপনারা আমাদের নাটক, চলচ্চিত্র, ওটিটি সব দেখবেন এবং ভালো হলে উৎসাহিত করবেন, ভালো না লাগলেও খারাপ হলেও আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আপনাদেরকে ধন্যবাদ।